হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদেরকে ভয়েসের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। তো ভয়েসের বিষয়ে ক্লাস নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের জানতে হবে ভয়েস কী, ভয়েস কত প্রকার এবং ভয়েস পরিবর্তন প্রক্রিয়া। তো চলো শুরু করা যাক। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কাজ, কথা, ঘটনা বা প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বা ক্রিয়ার ধরন বলে। ওকে, তাহলে ভয়েস কাকে বলে আমরা বুঝলাম। তাহলে ভয়েস কয় প্রকার? তাহলে ভয়েস আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যেখানে সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কাজ সম্পূর্ণ করতে সক্রিয় বা সরাসরি করে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এই বাক্যে হি সাবজেক্ট, রিডস মেন ভার্ব এবং এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কেন? কারণ এই ভার্বটি এ বুক নামক অবজেক্টটি গ্রহণ করেছে। যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে রিডস কথাটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যেহেতু হি মানে সে সরাসরি পড়ছে, এখানে পড়ার ক্ষেত্রে সে কিন্তু সরাসরি এখানে ইনভলভ, এই কারণে এটি হচ্ছে বাক্যের অ্যাক্টিভ ভয়েস। এবং অ্যাক্টিভ ভয়েসের কর্তা বা সাবজেক্ট হচ্ছে হি। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখানে আমরা কিন্তু এই খেলার সাথে সরাসরি জড়িত বা আমরা খেলছি। এখানে কিন্তু এই কাজটি কিন্তু আমরা নিজেরা করছি বা খেলছি, এই কারণে আমরা এখানে পুরো সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো, কাজটি করার কাজ তুমি করেছো, তাহলে এই বাক্য কি? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, প্যাসিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় এমন বোঝায়, তবে তা প্যাসিভ ভয়েস হয়। তাহলে কি বুঝলাম? সাবজেক্ট নিজে কাজ করবে না, সেই কাজটি অন্য কাউকে দিয়ে করাবে, এমন যদি প্রকাশ পায় তাহলে সেটি প্যাসিভ ভয়েস। যেমন এ বুক ইজ রেড বাই হিম, স্টুডেন্ট রেড, রিড, রেড, রিড প্রেজেন্ট ফর্ম। এখানে তিনটা বলে রাখা ভালো। রিড কথাটা তিনটা ফর্মে বানানি কিন্তু এক, কিন্তু উচ্চারণ ভিন্ন। রিড, রেড। ওকে, তাহলে এ বুক ইজ রেড বাই হিম, এখানে আমরা কিন্তু দেখছি মেন ভার্ব হিসেবে আছে রেড। স্টুডেন্ট, এখানে কিন্তু এই রেড মানে পড়া বা রিড মানে পড়া, এই বইয়ের কিন্তু পড়ার ক্ষমতা নাই। তাহলে সাবজেক্টের জায়গায় যে আছে তার কিন্তু এই রিড নামক ভার্বটা সম্পূর্ণ করার ক্ষমতা নাই। নাই মানে এখানে সাবজেক্ট অবশ্যই এ বুক নিষ্ক্রিয় হওয়ার কারণে এটা প্যাসিভ ভয়েস হচ্ছে। ঠিক তেমনিভাবে ফুটবল ইজ প্লেড, প্লে মানে খেলা করা, প্লে। আচ্ছা, আমরা একটু ভাবি তো, প্লে মানে খেলা করা, মেন ভার্ব হিসাবে আছে, এবং এখানে কি ফুটবলের খেলা করার ক্ষমতা আছে না আমাদের আছে? নিশ্চয়ই প্রশ্ন আসবে যে আমাদের খেলা করার ক্ষমতা আছে কিন্তু ফুটবলের খেলা করার ক্ষমতা নেই। ঠিক পূর্বের বাক্যে আমি দেখেছিলাম উই প্লে, আমরা খেলা করি। এখানে এই বাক্যে কিন্তু উই সাবজেক্টটা ছিল এবং প্লে নামক কাজটি এ করতে পারছিল, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। ঠিক তেমনিভাবে এই প্লে নামক কাজটি ফুটবল কিন্তু করতে পারে না, না করতে পারার ফলে এই বাক্যটি প্যাসিভ ভয়েস। ঠিক তেমনি দ্য ওয়ার্ড হ্যাজ বিন ডান, সরি দ্য ওয়ার্ক হবে এখানে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, ডান মানে করা, ডু ডিড ডান, 3 নম্বর রূপ। আচ্ছা, আমরা একটু ভাবি তো, কোনো কাজ করার ক্ষমতা কিন্তু ওয়ার্কের কি আছে? অবশ্যই নাই। কাদের আছে? আমাদের আছে। তাহলে এই বাক্যে কিন্তু ওয়ার্কের কাজ করার ক্ষমতা নাই বিধায় এটি কিন্তু একটি প্যাসিভ ভয়েস। ওকে, অর্থাৎ বাক্যের ভার্ব যদি সাবজেক্ট সম্পূর্ণ না করতে পারে সেটি অবশ্যই প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য, প্যাসিভ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই এই তথ্যগুলা বা তথ্য দুইটা অবশ্যই সকলকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। যেমন প্যাসিভ ভয়েস করতে গেলে মাস্ট বি, কোন জিনিস দুইটা মাস্ট বি হবে? সেটি হচ্ছে প্যাসিভ ভয়েসে বাই থাকবেই এমন কোনো শর্ত কিন্তু নাই। অর্থাৎ প্যাসিভ ভয়েস মানেই যে বাই থাকবে তেমন কোনো শর্ত কিন্তু নাই, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেন ভার্বের 3 নম্বর রূপ, এটা কিন্তু একেবারে অবধারিত। প্রত্যেকটা ভয়েস, প্যাসিভ ভয়েসে বি ভার্ব প্লাস মেন ভার্বের 3 নম্বর রূপ মাস্ট বি থাকবে। বি ভার্ব বলতে কোনগুলো আমরা একটু দেখবো এবার। বি ভার্ব বলতে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই জাস্ট সাতটি এখানে বি ভার্ব আছে অবশ্যই এক।
আটটি, এখানে 8টি বিভার্ব আছে। এই 8টি বিভার্ব প্রত্যেকটি প্যাসিভ ভয়েসে মাস্ট বি একটা প্রয়োগ যাবেই, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আমরা কিন্তু দেখছি, পূর্বে দেখলাম এ বুক ইজ দেখে একটা বিভার্ব, স্টুডেন্ট ইজ কি না, এখানে অফকোর্স ইজ আছে। পরবর্তী বাক্যটি দেখছি আমরা দ্য ওয়ার্ক হ্যাজ বিন, এই সেই বিন, এখানে কি বিন নাই? বিন অফকোর্স আছে। আমরা একটু একটু সামনে যাই, ওকে, হ্যাঁ এই অবস্থা। তো প্রত্যেকটা প্যাসিভ ভয়েস অবশ্যই বিভার্ব মাস্ট বি থাকবে। আমরা এখানে কিছুক্ষণ আগে দেখলাম সাবজেক্ট এবং অবজেক্টের কথা আসছে, তাহলে সাবজেক্ট কি এবং অবজেক্ট কি সেগুলো আমার জানা প্রয়োজন। সাবজেক্ট বলতে কর্তাকে বোঝাই, অর্থাৎ ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কে বা কারা, জাস্ট ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা, যে উত্তরটি পাবো সেই উত্তরটিকে বলা হবে সাবজেক্ট। তাহলে অবজেক্ট কাকে বলে? অবশ্যই ক্রিয়াকেই প্রশ্ন করব কি বা কাকে, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেটিকে বলা হয় অবজেক্ট। এখন সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু আমাদের এই দুটো অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মে কিন্তু বিশাল গুরুত্ব। যেমন আই সাবজেক্ট, এর অবজেক্ট কি মি, উই সাবজেক্ট, অবজেক্ট কি আস, ইউ সাবজেক্ট, অবজেক্ট কি ইউ, হি সাবজেক্ট, অবজেক্ট কি হিম। ঠিক তেমনিভাবে শি সাবজেক্ট, অবজেক্ট কি হার, দে সাবজেক্ট, অবজেক্ট কি দেম, ইট, যে কোনো নাম থাকলে অবশ্যই নাম যাবে। আমরা এখন দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং। কি দেখব? অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বুঝি যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্ব থাকবে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক সেন্টেন্স, যে সেন্টেন্সটিতে কোনো কিছু বর্ণনা করা হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং এই ক্ষেত্রে এক্সটেনশন থাকতে পারে। এক্সটেনশন যে থাকবে তা না, থাকতে পারে। সেক্ষেত্রে প্যাসিভ কীভাবে করবো আমরা? এই যে অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, কি হবে? সাবজেক্ট। অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি মি থাকে তাহলে প্যাসিভ ভয়েস কী হবে? আই হবে। এবং কোনো অ্যাক্টিভ ভয়েস যদি আই হয় তাহলে প্যাসিভ ভয়েস কী হবে? মি হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে গঠনটি কী ছিল? এই যে অবজেক্টটা বাক্যের সাবজেক্ট হবে, এবং অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় আসবে অবশ্যই তখন সাবজেক্টিভ ফর্মে আসবে। এই সেই বিভার্ব আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বিভার্ব। অর্থাৎ এই যে অবজেক্ট সাবজেক্ট রূপে বসলো, এরপরে যাবে বিভার্ব, এবং মেন ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ এই যে 3 নম্বর রূপ কোনটা, এখানে যে ভার্ব থাকবে সেই ভার্বের 3 নম্বর রূপ বসবে। এবং এখানে যে এক্সটেনশন যেটা আছে, অতিরিক্ত অংশ যেটা আছে, অবশ্যই মনে রাখতে হবে অতিরিক্ত অংশটা যদি সময়বাচক বোঝায় তাহলে বাক্যের শেষে আছে, বাক্যের শেষেই কিন্তু বসবে। যদি সময়বাচক না বুঝিয়ে অন্য কোনো শব্দ বোঝাই অবশ্যই বাইরে আগে যাবে। কোথায় যাবে? বাইরে আগে যাবে। এবং আমরা প্যাসিভ ভয়েস মানেই বাই, টু, উইথ, ইন এর যে কোনো একটি বসতে পারে। সবসময় যে বাস বসবে তা না, এখানে বাই না হয় টু থাকতে পারে, যেন নোন টু হয়, স্যাটিসফাইড উইথ, কন্টেন্ট ইন, এই ধরনের থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের থাকতে পারে। তাহলে আমরা বুঝবো যে টু, উইথ, বাই, ইন যে কোনো একটা থাকতে পারে। তারপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট কোথায় যাবে? সাবজেক্টটা সবার শেষে অবজেক্ট হবে। কি হবে? অবজেক্ট হবে। ওকে, তাহলে কি বুঝলাম? এই যে অবজেক্ট প্রথমে যাবে এবং সাবজেক্ট লাস্টে যাবে, মাঝখান থেকে 3টা জিনিস বসবে, অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব 3 নম্বর রূপ প্লাস বাই। তাহলে মাঝখানে 3টি কী বসবে? একটা হচ্ছে অক্সিলারি বিভার্ব। কি বসবে? অক্সিলারি বিভার্ব, মেন ভার্ব 3 নম্বর রূপ, এবং বাই, টু, উইথ, ইন এই 3টার মধ্যে 3টা বসবে মাঝখানে, আর এখানে অবজেক্ট প্রথমে সাবজেক্ট লাস্টে। এটা মনে রাখতে হবে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্সের ব্যাপারে একটু কথা বলি। টেন্স বেসিক্যালি 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স বুঝলে পারেই ফিউচার টেন্স এমনি সাধারণভাবে হয়ে যায়। যেমন ইনডিফিনিট টেন্সের কথা বলি। ইনডিফিনিট টেন্স 2 রকম: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর ফিউচারতে বললাম, খুবই সহজ, ওটা আমি লাস্ট দেখাই দিচ্ছি। তাহলে এখানে ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর রূপ। অর্থাৎ এখানে 1 নম্বর রূপ হতে পারে, 2 নম্বর রূপ হতে পারে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে 1 নম্বর রূপ, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে 2 নম্বর রূপ, প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা অংশ, এক্সটেনশন বা এক্সট্রা অংশ বলা হয়। এখন আমরা কি দেখব? এখানে বিভার্ব হিসেবে কি বসতে পারে? জাস্ট আগের যে রুলস ছিল, আমার এই রুলসের বাইরে কিন্তু আমি যাব না। ওই রুলস মানেই কিন্তু আমার এখানে এই রুলসটা। ওকে, তাহলে এখন শুধু বেসিক্যালি ব্যবহার দেখব আমরা
ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ব্যবহার দেখব। অর্থাৎ বি ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অ্যাম ইজ আরের মধ্যে একটা যাবে, যদি পাস্ট হয় তাহলে ওয়াজ আরের মধ্যে যাবে। ঠিক এখানে আমি সেটা আলোচনা করেছি। ওকে, এই যেমন অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ আর পাস্ট টেন্স। ওকে, কন্টিনিউয়াস টেন্স আমরা কি জানি, কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ আর, অর্থাৎ অ্যাম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ আর পাস্টে, প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি কিন্তু এখানে উল্লেখ করি নাই কোন কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। ওই জন্য আমরা এখানে অ্যাক্টিভের গঠন কি লিখেছি, অ্যাম ইজ আর ওয়াজ আর। ওকে, এবং ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে কি করব, এই সেই বি ভার্বের জায়গা সব ঠিক আছে, শুধুমাত্র বি ভার্বের জায়গায় পরিবর্তন হবে। যেমন এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। ওকে, যেমন এম বিং, ইজ বিং, আর বিং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ বিং, ওয়ার বিং পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর এই যে ভি3 প্লাস বাকি অংশ তো আগের সিস্টেমে আছে। ওকে, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স আমরা জানি কি হ্যাভ হ্যাজ হ্যাড। পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাড বসে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ। কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে ভার্ব প্রেজেন্ট, হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে ভার্বের 3 নম্বর রূপ সেখানে। ওকে, তাহলে এখানে যদি পাস্ট করতে, প্যাসিভ করতে চাই তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন প্লাস 3 নম্বর প্লাস বাকি অংশ যা ছিল আগে একই, সেম টু সেম, আগে সব সেম, জাস্ট মাঝখানে চেঞ্জ হবে। এখন আমরা দেখব মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারির ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, এই যে মডালগুলো আছে সবসময় মনে রাখতে হবে। মডাল অক্সিলারি ভার্বের যদি কোনো প্যাসিভ করতে বলে খুবই সহজ, এই ভার্ব কিন্তু পরিবর্তন হবে না, শুধু এরপরে একটা এক্সট্রা বি বসবে। কি বসবে? বি। অর্থাৎ মডাল ভার্বযুক্ত অ্যাক্টিভ গঠন এমন সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের 1 নম্বর রূপ। কারণ আমরা জানি মডালের পরে মেন ভার্বের 1 নম্বর রূপ বসে, অবজেক্ট প্লাস এক্সটেনশন বা এক্সট্রা অংশ। তাহলে এটা যদি প্যাসিভ করতে বলে তাহলে জাস্ট এই মডাল অক্সিলারি ভার্বের পরে এক্সট্রা একটা বি বসবে, সে হচ্ছে এইজ, এক্সট্রা বি। ওকে, আর এক বেশ সব ঠিক আছে, অর্থাৎ এইজ অবজেক্ট সাবজেক্ট হবে, এই সাবজেক্ট অবজেক্ট হবে, মাঝখানে বাই সহকারে 3টা জিনিস বসবে, একটা অক্সিলারি ভার্ব যেটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্বের 3 নম্বর রূপ, এই সে মেন ভার্বের 3 নম্বর রূপ, আর একটা বাই সহকারে বসছে। ওকে, মাঝখানে 3টা, লাস্টে ফার্স্টে, ফার্স্টে লাস্টে। ওকে, এখন আমরা প্র্যাকটিসে যাবো একটু দেখি। যেমন এই বাক্যে এভরিওয়ান রেসপেক্টস হার, স্টুডেন্ট এভরিওয়ান কিন্তু সাবজেক্ট, রেসপেক্টস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু এস আছে, এবং হার কথাটা কি হচ্ছে অবজেক্ট। এখন যদি আমরা এটাকে ভয়েস করতে চাই তাহলে প্রেজেন্ট টেন্সের আলোকে যাচ্ছে। প্রেজেন্ট টেন্সের আলোকে আমরা আগে দেখলাম অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কি হার দেওয়া আছে, তাহলে অবজেক্ট কি হবে শি হবে। এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে এম ইজ আর ব্যবহার করি, তাহলে শি ইজ রেসপেক্ট, রেসপেক্ট কথার 3 নম্বর রেসপেক্টেড, শি ইজ রেসপেক্টেড বাই সহকারে সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে এভরিওয়ান সাবজেক্ট ছিল, অবজেক্ট কি লিখবো এভরিওয়ানই বসে যাবে। ওকে, তাহলে শি ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান। এখানে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন, স্টুডেন্ট অ্যাকসেপ্টেড ইডি আছে তার পাস্ট, তাহলে কি করব প্রথমে যাবে অবজেক্ট, অবজেক্ট কি ছিল দ্য ইনভিটেশন, দ্য ইনভিটেশন যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ওয়াজ হবে, দ্য ইনভিটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড বাই আইর অবজেক্ট কি মি, কারণ সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়। ওকে, আর অবজেক্ট যাবে কোথায় এই সাবজেক্টের জায়গায়, মাঝখানে বি ভার্ব বসবে এবং মেন ভার্বের 3 নম্বর প্লাস বাকি অংশ। আমরা দেখি নেক্সট, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস, স্টুডেন্ট পদক্ষেপ নিচ্ছে কে, সরকার নিচ্ছে, সাবজেক্ট হ্যাজ টেকেন অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সাম স্টেপস এখানে কিন্তু কিছু পদক্ষেপ, এটা কি হচ্ছে সাম স্টেপস, এখানে অবজেক্ট। এখন প্রশ্ন করতে হবে পদক্ষেপটা কে নিচ্ছে, আমরা তো আগে বললাম সাবজেক্ট পেতে হলে মেন ভার্বকে প্রশ্ন করতে হবে, টেক মানে নেওয়া, টেকতে টেকেনটির উৎপত্তি, কে নিচ্ছে যদি প্রশ্ন হয় তাহলে প্রশ্নের উত্তর কে আসবে সরকার নিচ্ছে, সরকার নিচ্ছে, এই কারণে দ্য গভর্নমেন্ট সাবজেক্ট। ওকে, দ্য গভর্নমেন্ট কি এখানে সাবজেক্ট, দ্য গভর্নমেন্ট সাবজেক্ট হ্যাজ টেকেন ভার্ব সাম স্টেপস অবজেক্ট, তাহলে স্টুডেন্ট এটা কি, এটাকে বলা হচ্ছে অতিরিক্ত অংশ। ওকে, তাহলে আমরা প্যাসিফাইজ করতে গেলে প্রথমে কি আসবে অবজেক্ট, অবজেক্ট কি ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট সাম স্টেপস, সাম স্টেপস। আমরা এখানে দ্য গভর্নমেন্ট সিঙ্গুলার থাকার কারণে হ্যাজ দিয়েছিলাম, তাহলে এখানে কি দেবো যেহেতু প্লুরাল তাহলে হ্যাভ দেবো, সাম স্টেপ হ্যাভ বিন টেকেন,
হ্যাভ বিন টেকেন, কারণ আমরা জানি হ্যাভ বিন হ্যাজ বিন প্যাসিভ ভয়েসে বসে, তাহলে হ্যাভ বিন টেকেন। এবার আমরা কি বলছি যে এই যে অতিরিক্ত অংশ যদি সময়বাচক হয় তাহলে লাস্টে থাকবে, যদি সময়বাচক না হয় তাহলে কোথায় যাবে? সময়বাচক না হলে অবশ্যই বাই রাখতে যাবে। তাহলে সাম স্টেপস হ্যাভ বিন টেকেন টু ইমপ্রুভ দ্যার কন্ডিশন বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট। ওকে, তাহলে একটা বাক্য কমপ্লিটলি হয়ে গেল, বাই দ্য গভর্নমেন্ট। নেক্সট, দ্য এক্সামিনি শুড নট ওয়াস্ট টাইম বাই ডুইং ইট। তাহলে টাইমটা ওয়াস্ট করছে কে? টাইমটা ওয়াস্ট করছে এই এক্সামিনি, পরীক্ষার্থী। তাহলে এটা নিশ্চয়ই সাবজেক্ট, এটি কি সাবজেক্ট, সাবজেক্ট। আচ্ছা, টাইম কি নষ্ট করছে যদি প্রশ্ন করি আমি পূর্বে বলেছি যে অবজেক্ট খুঁজে বের করতে হলে ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে। তাহলে ওয়াস্ট করছে, কি ওয়াস্ট করছে? প্রশ্নে এক কথায় উত্তর হবে টাইম, টাইমটা তাহলে অবজেক্ট। যদি বলি কে কে, তাহলে এক্সামিনি, পরীক্ষার্থী। ওকে, আর বাই ডুইং ইট এক্সট্রা অংশ, এটা কি এক্সট্রা অংশ। তাহলে এক্সট্রা অংশ কোথায় যায়? এই যে বাই রাখ দিয়ে যায়। যদি এটা যদি সময়বাচক কিছু বোঝায়, সময়বাচক কিছু বোঝালে অবশ্যই মনে রাখতে হবে বাকি লাস্টে বসবে। যদি সময়বাচক কিছু না বোঝায় অবশ্যই বাই রাখ দিয়ে বসবে। তাহলে আমরা এখানে দেখি একটু, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কি টাইম। এখানে যেহেতু মডাল অক্সিলারি শুড আছে, তাহলে মডাল অক্সিলারি থাকলে আমি বলেছি ওই মডাল অক্সিলারি বসবে প্লাস এর সাথে বি বসবে, শুড নট বি। ওকে, তাহলে টাইম শুড নট বি ওয়াস্ট, কথা 3 নম্বরে ওয়াস্টেড। টাইম শুড নট বি ওয়াস্টেড বাই ডুইং ইট, বাই ডুইং ইট, বাই ডুইং ইট। সরি, সরি, ঠিকই আছে। টাইম শুড নট বি ওয়াস্টেড বাই ডুইং ইট বাই দ্য এক্সামিনি, বাই দ্য এক্সামিনি। একটা বিষয় অবশ্যই বুঝতে হবে, এখানে হয়তো স্টুডেন্টদের মাথায় আসতে পারে 2 বার বাই কেন। আমরা মূল বাক্যে লক্ষ্য করছি বাই কিন্তু ছিল, এই বাই কিন্তু সেই মূল বাক্যের বাই, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর এই বাইটা কি? এটা আমাদের গঠনের বাই, এটি হচ্ছে আমাদের মেন যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারের বাই। ওকে, নেক্সট, দ্য বেয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস। এখানে স্মেল মানে গ্রান নেওয়া বা শুখা। আচ্ছা, আমরা স্টুডেন্ট আমরা একটু লক্ষ্য করি, স্মেল নিল কে? স্মেল নিল, বেয়ারটা স্মেল নিল, তাহলে বেয়ারটা সাবজেক্ট, বেয়ারটা কি হচ্ছে? সাবজেক্ট। সে স্মেল নিল, এখন যদি আমরা প্রশ্ন করি কিসের? হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, তার কান, নাক এবং মুখের গ্রান নিল, তাহলে এটা কিন্তু সম্পূর্ণই অবজেক্ট। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে অবজেক্ট প্রথমে দেব, হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, যেহেতু পাস্ট তাহলে ওয়ার, ওয়ার স্মেলড by the bear. Okay, by the bear. নেক্সট আমরা এখন দেখব ইন্ডিকেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্ডিকেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ দেখতে হলে সর্বপ্রথম আমাদের বক্সটা একটু জানা লাগবে। প্রত্যেক ভয়েস মানে কিন্তু আমাদের পূর্বে বলেছি ভয়েস মানে অবশ্যই মেন ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই, তার আগে কি আছে? অবজেক্ট, সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমাদের এখানেও তো ব্যতিক্রম নয়। এখানে যদি কোথাও অক্সিলারি ভার্বযুক্ত অংশ থাকে সেই ক্ষেত্রে আমার ভয়েস করতে হলে কী করতে হবে এখানে দেওয়া আছে। হুযুক্ত অংশ থাকলে কী করতে হবে এখানে দেওয়া আছে। হুমযুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েস থাকলে পরে কী করতে হবে এখানে প্যাসিভ করা আছে। হোয়াট যুক্ত থাকলে কী বলা আছে, কী করতে হবে এখানে অবশ্যই বলা আছে। তাহলে আমরা একটু লক্ষ্য করি অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে আসে ডবলএস কোশ্চেন, তারপরে আসে অক্সিলারি ভার্ব, এবং এই অক্সিলারি ভার্বের পরে মাস্ট বি যেটা থাকে তার নাম সাবজেক্ট।
এবং এরপর মেন ভার্ব থাকতেও পারে নাও পারে, সেক্ষেত্রে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই ডাবলএস কোশ্চেন হু হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুজ, হুম এগুলো নাও থাকতে পারে, না থেকে কী থাকতে পারে মেন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব এভাবেও থাকতে পারে। তাহলে এই দুই রকমভাবে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স লক্ষ্য করি বা দেখি। তো আমরা একটু দেখি একটু কোন গঠনটা আমাদের প্রত্যেকটার কোনটা কোন গঠনে মিলছে। যেমন ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, এই সেন্টেন্স স্টুডেন্ট বাকি প্রথমে কি আছে ডু একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা দেখছি অবশ্যই এইটা সে অক্সিলারি ভার্ব। স্টুডেন্ট তাহলে ইউটা কি এখানে অক্সিলারি ভার্বের পরে যেটা থাকবে সেটা অবশ্যই সাবজেক্ট, ইউ তাহলে সাবজেক্ট। আর তাহলে নোটা কি, নোটা অবশ্যই মেন ভার্ব, নোটা কি মেন ভার্ব। এরপরে যাই থাকুক না কেন কিছু অংশ অনির্দিষ্ট থাকে, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই সেই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই বাক্যটি আমরা যদি ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে কি করব, আমাদের ইন্টিগ্রেটিভ মানেই সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট। এখানে যেহেতু ডাবলএস কোশ্চেন নাই, কি আছে অক্সিলারি, অক্সিলারি ভার্ব থাকার কারণে আমি বলেছি অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে এই বাক্যের অবজেক্ট মি, মির ক্ষেত্রে কি হয়, মির ক্ষেত্রে আই হয়, এই সেই আই। এবং যেহেতু প্রশ্নবোধক করতে হলে বাক্যের প্রথমে একটা অক্সিলারি ভার্ব যায়, তাহলে অক্সিলারি ভার্ব আইয়ের সাথে আমি কি দেবো, যেহেতু ডু ইউ ডু প্রেজেন্ট ফর্ম, তাহলে আইয়ের সাথে নিশ্চয়ই এম যাই, এমটা বাক্যের প্রথমে দিলাম, দেওয়ার পরে এম আই নোর 3 নম্বর রূপ নোন। আর এখানে যেহেতু নোনের সাথে কখনো বাই হয় না, টু হয়, তাহলে এই নোন টু। আর ইউ সাবজেক্ট, ইউ যদি সাবজেক্টকে আমি অবজেক্ট করতে চাই তাহলে ইউ করতে ইউই হয়। অর্থাৎ এম আই নোন টু ইউ, এখানে চারটে স্টেজ আছে, চারটে স্টেজ পার করার পর আমরা এই সেন্টেন্সটা পাই। চারটে স্টেজ কি কি, এখানে যে প্রশ্নবোধক বাক্যটা প্রথমে অ্যাসার্টিভ করতে হবে, অ্যাসার্টিভ করে সেটাকে ভয়েস করতে হবে, ভয়েস করে তারপরে এটাকে অবশ্যই আমার হচ্ছে ভয়েস করার পরে অবশ্যই এটাকে ইন্টিগ্রেট করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, হু ব্রোক, নেক্সট হু ব্রোক দ্য গ্লাস, গ্লাসটি কে ভাঙলো, হু ব্রোক দ্য গ্লাস, গ্লাসটি কে ভাঙলো। স্টুডেন্ট আমরা একটু লক্ষ্য করি এখানে কি আছে হু, তাহলে হু প্লাস মেন ভার্ব কিন্তু ব্রোক, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব আছে, তাহলে মেন ভার্ব পরে কি থাকে অবজেক্ট, তাহলে এখানে কি গ্লাসটা অবজেক্ট। তাহলে হু থাকলে আমরা একটু দেখি গঠনটা কেমন ছিল, এই সেই হু, হু থাকলে বাক্যের প্রথমে প্যাসিভ করতে বাই হোম দেব, তাহলে এই সেই বাই হোম, এবং এরপরে অক্সিলারি ভার্ব দেবো। আচ্ছা আমরা একটু ভাবি তো, ব্রোক, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট তো দ্য গ্লাস, তাহলে দ্য গ্লাসের পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হয় ওয়াজ নয়, যেহেতু সিঙ্গুলার অবশ্যই ওয়াজ হয়, ওই জন্য বাই হোম অক্সিলারি ভার্ব ওয়াজ এখানে গেল, ওকে। তাহলে বাই হোম ওয়াজ, এবার কি বসবে দ্য গ্লাস, এবং লাস্ট সবার শেষে মেন ভার্বের 3 নম্বর রূপ, কারণ এখানে বলছে কি হু থাকলে সবার লাস্টে যাবে মেন ভার্বের 3 নম্বর রূপ। ঠিক তেমনিভাবে হুম ডিড হি চুজ, মানে হুম ডিড হি চুজ, সে কাকে পছন্দ করেছে। স্টুডেন্ট একটু লক্ষ্য করি আমরা, সে কাকে পছন্দ করেছে, তাহলে সে মানে কি হি, তাহলে এটা কিন্তু সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। আমরা একটু লক্ষ্য করি হুম একটা ডাবলএস কোশ্চেন, এই সে ডাবলএস কোশ্চেন হুম, এবং ডিড কিন্তু একটা অক্সিলারি ভার্ব, ডিড একটা অক্সিলারি ভার্ব, তাহলে হুম ডাবলএস কোশ্চেন পেলাম, অক্সিলারি ভার্ব পেলাম, তাহলে অক্সিলারি ভার্বের পর যেটা আসছে এর নাম কি নিশ্চয়ই সাবজেক্ট, তাহলে এখানে আছে হি, তাহলে হিটাকে অবশ্যই সাবজেক্ট, এবং চুজটা কিন্তু মেন ভার্ব, ওকে। তাহলে এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেটিভ প্যাসিভ করতে চাই তাহলে হু থাকলে আমরা কি দিই, হু থাকলে বাই হুম, হুম থাকলে হু দিই, হুম থাকলে কি দিই আমরা হু প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে কি অনুপাতে, অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে সাবজেক্ট অনুপাতে। তাহলে হু ওয়াজ, হু মানে কাকে, তাহলে হু ওয়াজ চুজ, কথা 3 নম্বর চুজেন, এবং এই সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট বাই সহকারে বসে, অর্থাৎ বাক্য লাস্টে সাবজেক্ট কী হবে বসেছে বাই সহকারে, তাহলে হু ওয়াজ চুজেন বাই হিম। নেক্সট হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট, বাক্যে যদি হোয়াট যদি থাকে তাহলে কি করব, বাক্যের প্রথমে হোয়াট করতে হোয়াট, তাহলে এখানে হোয়াট করতে কী দিলাম হোয়াট দিলাম, তারপর অক্সিলারি ভার্ব। আচ্ছা স্টুডেন্ট তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে হোয়াট যদি বাক্যের প্রথমে বসে হোয়াট সাথে ইজ যায়, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এই যে ইউ সাবজেক্ট, তাহলে ইউ কী হবে লাস্টে অবজেক্ট হিসেবে বসে যাবে, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এভাবে তোমরা দেখবে ইনশাআল্লাহ করতে পারবা। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু অনেকভাবে হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে মেন ভার্ব দিয়ে, যেমন ডু দ্য ওয়ার্ক, হেল্প মি, এই ধরনের অনেকটা মেন ভার্ব দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে ডন্ট দিয়ে,
ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না, এমন অনেক থাকতে পারে। নেভার দিয়ে থাকতে পারে, নেভার টেল লাই, কখনো মিথ্যা বলো না। নেভার ডু দিস, এটা করো না। নেভার গো টু বেড লেট, রাত করে ঘুমাতে যেও না, অনেক রকম থাকতে পারে। এবং এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, ট্রানজিটিভ ভার্বের কথাটা অবশ্যই সবসময় প্যাসিভ করার ক্ষেত্রে সবসময় মাথায় থাকবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবশ্যই অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে। আর যদি ট্রানজিটিভ ভার্ব না থাকে তাহলে সেটা সিস্টেম কি, ইউ আর টোল্ড অথবা রিকোয়েস্টেড প্লাস টু প্লাস উক্ত বাক্যটি বসিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে যায়। সেটা আমি নেক্সট দেখাচ্ছি। তাহলে আমরা কি করব, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে মেন ভার্বতে থাকলে পারে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, অর্থাৎ এল ও বি ভি থ্রি। এল তে লেট, ওতে অবজেক্ট, বি মানে বি, কারণ বি ভার্ব ছাড়া তো কোনো প্যাসিভ হয় না, পূর্বে বলেছি। তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, এল ও বি ভি থ্রি বলা হয় একে। আর যদি নট থাকে, যেমন ডু নট, তাহলে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, অর্থাৎ এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। স্টুডেন্ট তোমরা দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। নেভার থাকলে কি হয়, নেভার থাকলে বাক্যে আমরা এভার দিতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা, এখানে দুইটি স্ট্রাকচার ইউজ করা যায়। এখানে যদি মনে করি আমরা দুইটা স্ট্রাকচার ইউজ করা যাবে, সেটা কি, একটা হচ্ছে লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার, অর্থাৎ লেটের পরে যদি নট দিই তাহলে আমরা কি দেবো, এভার, অর্থাৎ নেভারের বদলে কি দেবো, এভার প্লাস মেন ভার্বের 3 নম্বর রূপ, কারণ এভার সাথে বিকালে এভার বি। যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলেন না। লেট নট এ লাই এভার বি টোল্ড, ওকে। লেট নট, নেভার টেল এ লাই কথাটা প্যাসিভ করলে নেভার টেল এ লাই, এ লাই কিন্তু অবজেক্ট, এ লাই অবজেক্ট, অর্থাৎ লেট নট এ লাই এভার বি টোল্ড, টেল ছিল টোল্ড, ওকে। আমরা এখানে কয়েকটা দেখি, এই যে দেখছি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। তাহলে যেহেতু নেগেটিভ বাক্য, নেভার থাকলে আমরা দেখিছি এখানে নেভার থাকলে প্যাসিভ করার ক্ষেত্রে কি দেব, লেট নট, কি দেব, লেট নট। তাহলে লেট নট প্লাস অবজেক্ট, অবজেক্ট কিন্তু এখানে টেল, কিন্তু এখানে মেন ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব, এখানে লাই কথাটা কি, একটা অবজেক্ট, অর্থাৎ লেট নট এ let not a lie, let not a lie ever be told, okay, let not a lie ever be told। ঠিক তেমনি ভাবে ডোন্ট মেক এ নয়েজ, স্টুডেন্ট এ নয়েজটা কি, ডোন্ট মেক, ডোন্ট তো ডোন্ট, আর মেক মেন ভার্ব, আর এই নয়েজটা কি, তাহলে এই নয়েজটি হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ ডোন্ট যখনই থাকবে আমরা কি দেব, এই যে ডোন্ট বা ডু নট মানে লেট নট, ঠিক আছে, লেট নট এ নয়েজ বি, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, কি মেড, অর্থাৎ লেট নট এ নয়েজ বি মেড। স্টুডেন্ট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, নেভার মিস আন্ডারস্ট্যান্ড মি, নেভার আছে, তাহলে নেভার থাকলে পরে আমরা তো এখানে পূর্বে দেখেছি নেভার মানে কি করব আমরা, নেভার মিস আন্ডারস্ট্যান্ড মি, আমাকে মিস আন্ডারস্ট্যান্ডিং করো না। এখানে কিন্তু আরেকটা বিষয় করতে পারি আমরা, যদি মনে করি আমরা এখানে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর নট, সরি ওইভাবে না করলে আমি এভাবে করি, যেহেতু নেভার আছে তাহলে আমরা এভাবে করার চেষ্টা করি, অন্যভাবে করলে একটু প্রবলেম হতে পারে। তাহলে আমরা এখানে কি দেব, লেট নট মি, লেট নট মি এভার বি আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড কথাটার পাস্ট পার্টিসিপল ফর্ম আন্ডারস্টুড, মিস আন্ডারস্টুড, ওকে, মিস আন্ডারস্টুড। ঠিক তেমনিভাবে প্লিজ হেল্প মি, যখন কোনো বাক্যে প্লিজ বা কাইন্ডলি থাকে তার মানে কি করা হচ্ছে, তাকে অনুরোধ করা হচ্ছে, তাকে কি করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ প্লিজ বা কাইন্ডের জন্য এখানে বসবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ওকে, অর্থাৎ তোমাকে রিকোয়েস্ট করা, ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে হেল্প করার জন্য, যেহেতু প্লিজ আছে, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ঠিক তেমনিভাবে কল এ ডক্টর, অর্থাৎ তাকে রিকোয়েস্ট করা হচ্ছে ডক্টর ডাকার জন্য, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কল,
টু কল এ ডক্টর, টু কল এ ডক্টর। স্লিপ অন দ্য বেড, স্টুডেন্ট একটু লক্ষ্য করি আমরা, স্লিপ, স্লিপ একটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, এটা কি একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব যখন হয় তখন কিন্তু তারপর অবজেক্ট থাকে না, তারপর কি থাকে, অ্যাডভার্ব থাকে। এই অবজেক্ট যখন না থাকবে এবং অ্যাডভার্ব যখন থাকবে তখনও কিন্তু আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস বাক্যাংশ। বাক্যাংশ কি, স্লিপ অন দ্য বেড, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য বেড, ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য বেড। ওকে স্টুডেন্ট, তাহলে তো আজকে আমরা যা আলোচনা করলাম তোমরা যদি প্র্যাকটিস করো নিশ্চয়ই শিখতে পারবে, এবং প্র্যাকটিস করো, বোর্ড প্রশ্নগুলো দেখো, নতুন কিছু শেখো, সে আশা এবং সে আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। তো আমার চ্যানেলটি যারা আসো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে কি হবে, পরবর্তীতে যখন কোনো ভিডিও ছাড়বো অবশ্যই তুমি সেটা পাবা এবং সেটা দেখে তুমি উপকৃত হবা। তুমি উপকৃত হও সেটা আমি অবশ্যই চাই। এবং আজকে আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে হয়তো দেখা হবে আমাদের কোনো নতুন ভিডিও নিয়ে, এবং নতুন ভিডিও তৈরি পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।